তো রেশনাল নাম্বার পড়বো। রেশনাল নাম্বার পড়ার আগে আমরা টাইপস অফ নাম্বারটা একটু রিক্যাপ করে নিই, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি যে ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 আচ্ছা, আতিয়া আসছে। আতিয়া শোনা যাচ্ছে? ভিডিও অডিও ক্লিয়ার? ঠিক আছে। আমি তোমার ওখানে কি আওয়াজ হচ্ছে খুব? আচ্ছা, যখন আমি জিজ্ঞেস করব তো তখন মাইক অন করে বলবে, হ্যাঁ? বলছি যে ন্যাচারাল নাম্বার যে আছে তো ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 থেকে শুরু হয়, তাই না? 1 থেকে 2 3 এভাবে করে কত ইনফাইনাইট অবধি চলতে থাকে। তাহলে ন্যাচারাল নাম্বার কতগুলো আছে? অসংখ্য আছে। ইনফাইনাইট নাম্বারস অফ ন্যাচারাল নাম্বারস আর দেয়ার। ঠিক আছে। তারপরে আছে হোল নাম্বার। হোল নাম্বার কোনগুলো? 0 থেকে 0 থেকে, মানে জিরোটা খালি এক্সট্রা আছে, বাকি সব ন্যাচারাল নাম্বারগুলো নিলে সব হোল নাম্বারের মধ্যে পড়ে। মানে 0 1 2 3 করে ইনফাইনাইট অবধি যতগুলো আছে এগুলো হোল নাম্বার। আচ্ছা, এর মানে অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বার যদি বলি তাহলে ঠিকই আছে, তাই না? ন্যাচারাল নাম্বার যদি হয় তো ও হোল নাম্বারও হবে এর মানে। কিন্তু অল হোল নাম্বার ন্যাচারাল নাম্বার নয়, কারণ জিরোটা তো ন্যাচারাল নয়, জিরোটা হোলের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে আমরা আসি ইন্টিজারে। তাহলে ইন্টিজার্স কোনগুলো? ইন্টিজার্স কোনগুলো কে বলবে? -1 থেকে ইনফিনিটি +1 থেকে ইনফিনিটি। -1 থেকে ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি? হ্যাঁ মানে ওটাই, আর মাঝখানে 0টাও আছে। জিরোটাও নিতে হবে, রাইট? ওকে, এর মানে হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে চলতে থাকবে 3 -3 -2 -1, তারপরে মাঝখানে 0 আসলো, তারপরে প্লাসের দিকে 1 2 3, এভাবে ডট ডট করে চলতে থাকবে কত দূর অবধি? প্লাস ইনফিনিটি অবধি। মানে all natural numbers are integer, all whole numbers are also integer। ঠিক বললাম না ভুল? আরেকবার বলুন। বললাম যে all natural numbers are integer, মানে ও ন্যাচারাল হলে ইন্টিজার হবেই হবে। ট্রু। all whole numbers are also integers, এটাও ঠিক। এটাও ঠিক। কিন্তু আমি উল্টো যদি বলি all integers are whole number, না, false। কিন্তু আমি যদি বলি all positive integers are whole numbers, তাহলে ঠিক। তাহলে কিন্তু ঠিক। ঠিক আছে। আমি যদি বলি all positive integers are natural number, তাহলেও ঠিক। তাহলেও ঠিক। দেখো, পজিটিভ ইন্টিজার যখন বলছি মানে জিরোটা নিতে হবে না, 1 থেকেই শুরু। কারণ জিরোটা পজিটিভও না নেগেটিভও না, ওটাই তো অরিজিন পয়েন্ট, তাই না? তো ওটাই যেহেতু অরিজিন পয়েন্ট, তো ওটা নিউট্রাল, প্লাসও না মাইনাসও না। তো এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এটা হলো। এবার তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল, যেটা আমরা আগে পড়িনি, এখন পড়বো। এটা একটু ভালো করে বুঝবে। তো রেশনাল নাম্বার মানে দোজ নাম্বারস, ঠিক আছে,
those numbers which can be expressed in the form of p by q, where q, দেখো p by q আকারে যদি লেখা যায় তাহলে qটা নন জিরো হতে হবে, কারণ নিচে তো জিরো হলে চলবে না। So those numbers which can be expressed as p by q form where q is not equal to 0 and p and q, these are integers, ঠিক আছে, integers। আর একটা জিনিস বলতে পারো, and they are co-primes। co-primes, p and q are co-primes and p and q are integers। তাহলে ওইগুলোকে আমরা রেশনাল নাম্বার বলবো। তাহলে আরেকবার বলবেন? বুঝলাম হ্যাঁ, না। ও আরেকবার বলছি, আমি বলছি যে দোজ নাম্বারস, ঠিক আছে, কি বলছি, দোজ নাম্বারস which can be expressed in the form of p by q where q not equal to 0, কারণ ডিনোমিনেটরটা জিরো হয় না, হতে হয় না, না তাহলে ওটা তো আনডিফাইন হয়ে যাবে। তো where q not equal to 0 and these p and q are integers, মানে p আর qটা ইন্টিজার হতে হবে আর qটা নন জিরো হতে হবে। আচ্ছা, p আর qটা ইন্টিজার হতে হবে মানে কি, যে এগুলো নেগেটিভ হলেও চলবে। আর কি, p আর qটা হচ্ছে কো প্রাইমস। এবার পয়েন্ট হচ্ছে যে কো প্রাইমটা কি, তাহলে কো প্রাইমটা মনে আছে কি? না। আচ্ছা বলে দিচ্ছি আমি, তার আগে প্রাইম মনে আছে? প্রাইম হ্যাঁ, কি, প্রাইম নাম্বারগুলো কি ছিল? মানে ওই নাম্বারটা আর 1 দিয়ে যদি ডিভাইড করা যাবে। হ্যাঁ, মানে যে সমস্ত নাম্বারগুলোর শুধু, যে সমস্ত দুটাই। নাম্বারগুলোর শুধু দুটো ফ্যাক্টর আছে, তাই না? তাহলে প্রাইম নাম্বার মানে the numbers which have only two factors। so only two factors মানে কি, only two factors মানে কি কি ফ্যাক্টর দুটো, একটা হচ্ছে এক থাকবে আর একটা the number itself, তাহলে এই দুটোই না ফ্যাক্টর। আর এটার মানে হচ্ছে যে এক দিয়ে আর ওই নাম্বারটা দিয়ে ডিভাইড করা যাবে, এটা প্রাইম নাম্বার আমরা পড়েছি। তো কো প্রাইম কি, দেখো কো প্রাইম মানে একটা নাম্বার কো প্রাইম হয় না, দুটো নাম্বার নিতে হয়। তো কো প্রাইম মানে দোজ পেয়ার অফ নাম্বারস মানে দুটো নিতে হবে, পেয়ার অফ নাম্বারস যাদের কি হবে, যে একটাই কমন ফ্যাক্টর থাকবে, যাদের কি হবে, একটাই কমন ফ্যাক্টর থাকবে। পেয়ার অফ নাম্বারস হুইচ হ্যাভ or which have only one common factor, খালি only one common factor লিখছি। only one common factors মানে কি, আর ওই ওয়ান কমন ফ্যাক্টর যে বলছি, তাহলে এই ওয়ান কমন ফ্যাক্টরটা কোন, কি হবে ওটা, তাহলে ওটা ওয়ান, খালি ওয়ানই একটা কমন ফ্যাক্টর থাকবে, এরকম দুটো নাম্বারকে আমরা বলবো কোপ্রাইম নাম্বারস। যেমন এক্সাম্পল কি, যেমন ধরো আমি নিচ্ছি 4 and 5, 4 and 5 যদি নিই তাহলে 4 এর ফ্যাক্টরসগুলো কি কি, 1 2 আর 4, তাই না? আর 5 এর ফ্যাক্টরসগুলো কি কি, 1 আর 5। তো এদের মধ্যে কমন ফ্যাক্টর যদি দেখো কমন, তাহলে কমন ফ্যাক্টর কি হচ্ছে, খালি ওয়ানটাই হচ্ছে না, এই ওয়ানটা আর ওই ওয়ানটা হচ্ছে, একটাই কমন ফ্যাক্টর আছে। তাহলে আমি বলবো কি যে 4 আর 5টা তোমার কি হবে, কমন ফ্যাক্টর হবে।
তাহলে 4 আর 5 মানে কমন ফ্যাক্টর বলছি, 4 আর 5টাকে বলবো কো প্রাইম, মানে 4 and 5 আর কো প্রাইম, এইভাবে করে বলবো 4 and 5 these two numbers are co-primes। তাহলে কো-প্রাইম কি জিনিসটা বোঝা গেছে। আর একটা হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমি যদি বলি, তাহলে এখানে দেখো 4টা কি প্রাইম নাম্বার, 4টা প্রাইম নাম্বার কি না না, 5টা প্রাইম নাম্বার। হুম তো কো-প্রাইম হওয়ার জন্য নাম্বারগুলোকে প্রাইম হতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, মানে প্রাইম না হলেও ওটা কো-প্রাইম হতে পারে, মানে প্রাইম আর কো-প্রাইমের সাথে কোনো সম্পর্ক নেই, এটা বলতে যাচ্ছি, বুঝা গেছে। মানে যেমন আরেকটা এক্সাম্পল যদি নিই, যে সাপোজ ধরো আমি নিচ্ছি 24 and 25, তাহলে 24 আর 25-এর মধ্যে দেখো 24টাও প্রাইম নাম্বার নয়, ঠিক আছে, আর 25টাও প্রাইম নাম্বার নয়। তো কিন্তু এরা কি কো-প্রাইম দেখি, ও 24-এর ফ্যাক্টরগুলো কি কি, 1 2, তারপরে ফোর 3 হবে না, 4 আর 2 6, হ্যাঁ 4 6 12 আর 24, তাই না। এইটা তো হবেই। হ্যাঁ 8 3 8 যা 3 8 যা 24, ঠিক, এইটাও হবে, এইটাও হবে। তাহলে 8 6টা লিখি, 6 8, আর এর কি কি 1 5 5 আর 25 25, তাহলে এদের কমন কি আছে, 1 তাহলে এই দুটো কি কো-প্রাইম। হ্যাঁ দেখো এখানে দুটোই কিন্তু প্রাইম নয়, বাট এরা কো-প্রাইম। এর মানে আমি এটা বলতে চাচ্ছি যে কো-প্রাইম হতে গেলে ওই নাম্বারগুলোকে প্রাইম হতে হবে, তার কোনো নেসেসিটি নেই, বোঝা গেছে। হুম তো এবার কো-প্রাইম শব্দটা বোঝা গেছে আসলে এর মানে, ঠিক আছে। হুম তো আমি সাপোজ ধরো একটা নাম্বার লিখছি, এবার একটা রেশনাল নাম্বার লিখছি, তো ওটা রেশনাল হবে কিনা আমরা বুঝবো, ঠিক আছে, এই মানে এই ডেফিনেশনটা অনুযায়ী। সাপোজ ধরো আমি লিখলাম যে 3/8, 3/8 লিখলাম, তাহলে কিউটা নন জিরো, নিচেরটা নন জিরো হয়েছে, হুম তাহলে এটা স্যাটিসফাই হয়ে গেল। পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স, তাহলে 3 আর 8 ইন্টিজার্স, হ্যাঁ ইন্টিজার্স, আর পি অ্যান্ড কিউ আর কো প্রাইমস অলসো, তাহলে 3 আর কিউ এগুলো কো প্রাইমও, 3 হুম আর 8। তো এই তিনটাই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমরা এটাকে কি বলবো, একটা রেশনাল নাম্বার রেশনাল হবে, নাম্বার হবে, ঠিক আছে। এটা একটা জিনিস হলো। আচ্ছা, তোমাদের বইতে কি বলো তো, তোমাদের বইতে এই কোপ্রাইম জিনিসটাকে ইনক্লুড করেনি ওরা, কিন্তু কোপ্রাইম হতে হবে রেশনাল নাম্বার হতে গেলে, ঠিক আছে। এবার তোমাদের বই অনুযায়ী যেটা আছে সেটা, যেমন ওরা কি বলেছে যে তোমার 8/2, এটাকে ওরা রেশনাল নাম্বার বলেছে। এবার 8/2 তাহলে পি বাই কিউ আকারে লিখেছো না, তো পি বাই কিউ আকারে লিখেছো, আর এটা নন জিরো, এগুলো ইন্টিজার, মানে রেশনাল নাম্বার বলে দিয়েছে। বাট আমি যদি কোপ্রাইম কনসিডার করি, তাহলে 8 আর 2টা কোপ্রাইম নয়, কিন্তু কোপ্রাইম কি 8 আর 2টা না নয়, তো এই জন্য এটা ওই হচ্ছে না। কিন্তু এই ব্যাপার দেখো কি, যে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এটা কাটাকাটি করে দাও 2 দিয়ে, তাহলে 4 আর নিচে 1 হবে না, তো এবার 1 আর 4টা দেখো কোপ্রাইম হবে। দেখো 1 আর 4 কোপ্রাইম হবে কিনা, 1 এর একটাই ফ্যাক্টর 1ই, আর 4 এর 1 2 4, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর 1, হুম তো 1 এর সাথে যে কোনো নাম্বার কোপ্রাইম এর মানে, রাইট, ঠিক আছে। তো এবার আমি একটা জিনিস আরো বলছি, যে ধরো
ইন্টিজারগুলো যদি নিই, যে কোনো ইন্টিজার বা যে কোনো হোল নাম্বার বা যে কোনো ন্যাচারাল নাম্বার নিই যদি, তো সাপোজ ধরো আমি একটা লিখছি -2, তো -2 একটা ইন্টিজার, রাইট? এটা কি, আমার কোশ্চেন হচ্ছে এটা কি রেশনাল নাম্বার হবে? ইজ ইট রেশনাল নাম্বার? ইজ ইট রেশনাল নাম্বার? হ্যাঁ, হুম? হতে মানে হবেই অনেক। হ্যাঁ, তো কিভাবে ক্রাইটেরিয়াগুলো দেখো। দেখো এটা হবে কেন বলো তো, -2 না, তো নিচে কিছু নেই, মানে নিচে কত আছে? 1। 1। তাহলে p/q আকারে হলো। এবার হ্যাঁ। তো এটা রেশনাল নাম্বার হবে, তাহলে এই দুটো ইন্টিজার, তাহলে এটা রেশনাল হবে। তো আমি কি এটা বলতে পারবো না যে অল ইন্টিজার্স আর রেশনাল নাম্বার। আর রেশনাল? বলতে পারবো কি না রেশনাল নাম্বার? হ্যাঁ। বা আমি যদি বলি অল ন্যাচারাল নাম্বার, এগুলো হবে তাহলে? হুম। বা আমি যদি বলি অল হোল নাম্বার, তাহলে এগুলো সব রেশনাল হবে। হুম। ঠিক আছে, ওকে। এবার পয়েন্ট হচ্ছে যে পাই, নাম শুনেছো পাই? না। হ্যাঁ, পাইটা এইভাবে লিখে না, পাই। আর এর মতো। হ্যাঁ, তো পাইটা রেশনাল না, রেশনাল নয়। তো দেখো পাইটার ভ্যালুটা আমরা লিখি 22/7। তো পাইটা রেশনাল কি রেশনাল নয়? হ্যাঁ। ইয়েস, কি বলো? হুম। হবে না, হবে না? হ্যাঁ। কিন্তু মনে রাখবে যে পাইটা একটা ইররেশনাল নাম্বার, রেশনাল নয়। পাইটা একটা ইররেশনাল। ঠিক আছে, পাইটা একটা ইরেশনাল নাম্বার, এটা একদম মুখস্থ করে না যে পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তো এবার তুমি বলবে যে তাহলে পাইটাকে যে আমরা 22/7 আকারে লিখছি, তাহলে এটা ইন্টিজার, এটা ইন্টিজার, পি কিউটা নন জিরো, তো সব তো ক্রাইটেরিয়া ফলো করছে, তাহলে রেশনাল কেন হুম। হলো না? ইজ দ্য কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ। তো এবার এটার অ্যান্সার হচ্ছে যে পাইটাকে যে এইভাবে 22/7 লিখছি না, তো এটা এর ভ্যালু না অ্যাকচুয়ালি, এটা এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। বুঝতে পেরেছ? মানে পাইয়ের ওটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত? তাহলে এর যদি অ্যাকচুয়ালি ভ্যালুটা লিখো, তাহলে এরকম হয় 3.14159 ডট 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 করে চলতে থাকবে, এটা শেষই হবে না। বোঝা গেছে? পাইয়ের এটা অ্যাকচুয়ালি ভ্যালু, বোঝা গেছে? তো পাইয়ের যদি এরকম অ্যাকচুয়ালি ভ্যালু হয়, তাহলে ডেসিমালে লিখলে ওটা এইভাবে শেষ হচ্ছেই না, ইনফাইনাইট অবধি যাচ্ছে, এদিকে ইনফাইনাইট অবধি যাচ্ছে। তো ইনফাইনাইট অবধি যদি এভাবে যেতে থাকে, তো ওই জিনিসটাকে তুমি কি p/q আকারে লিখতে পারবে? ওটা তো শেষই হচ্ছে না। পারবে কি পারবে না? না। পারবো না, না? তো এই জন্য পাইটা একটা ইররেশনাল নাম্বার। তো আমরা তাহলে 22/7 আকারে কেন লিখি? তো এইটা দেখো, এটা করলে এরকমই কিছুটা আসে, সামনের দিকের কয়েকটা আসে। তো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই জন্য 22/7টাকে ধরে নিই, বাট ওটা পাই নয় অ্যাকচুয়ালি। তো এই জন্য আমরা পাইটাকে কি বলি, এটা ইররেশনাল নাম্বার বলি, আর এটা পাইটা ইররেশনাল নাম্বার ই। তাহলে ইররেশনাল নাম্বার মানে কি, যেগুলোকে p/q আকারে লেখা যাবে না। বোঝা গেছে? বা পয়েন্টে যদি লেখো ডেসিমালে, তাহলে দেখো আমি তাহলে এবার ক্লিয়ার করে দিচ্ছি আরো। এবার সাপোজ ধরো আমরা এইভাবে লিখি না, 0.3 বার, 0.3 বার মানে কি, 0.333333 এভাবে করে ইনফাইনাইট অবধি চলতে থাকে।
কি 0.3 বার মানে ওটাই তো নাকি? অ্যান্সার করো নাহলে কি যে বুঝতে পারবেন। বলছেন? আরে 0.3 বার আছে না, বার মাথায় থাকলে ওটা রিপিট হতে থাকে না। হ্যাঁ। তো এই পয়েন্টের পরে 3টা রিপিট হতে আছে, মানে 0.3 বার মানে ওটাও তো তোমার ইনফাইনাইট অবধি চলতে আছে, শেষ হুম। হয়নি। কিন্তু এখানেও ইনফাইনাইট অবধি চলতে ছিল পাইটাতেও। তো এইটা ইনফাইনাইট অবধি চলতে আছে, এটাও ইনফাইনাইট অবধি চলতে আছে। কিন্তু এটা আর এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্সটা আছে? এখানে এটা নন রিপিটেটিং হুম আর এটা রিপিটেটিং, তাই না? এটা রিপিটেটিভ, বা তাহলে এটা হচ্ছে তোমার রিপিটেটিং। না বুঝতে পারলে বলবে, এটা বোঝার জিনিস আছে। আর এই যে এখানে পয়েন্টের পরে যেটা ইনফাইনাইট অবধি চলছে, এটা নন রিপিটেটিং। নন রিপিটেটিং। রিপিটেটিং। তো যখন এরকম পয়েন্টের পরে নন রিপিটেটিং ইনফাইনাইট অবধি চলতে থাকবে, তো ওটাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না, ঠিক আছে? তাহলে তখন ওটা ইররেশনাল নাম্বার হবে। বুঝলাম। কিন্তু যদি তোমার এরকম রিপিটেটিং আর ইনফাইনাইট অবধি চলতে থাকে, তো এটাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে। এর মানে এটা তখন রেশনাল নাম্বার হবে। আচ্ছা, এটাকে যদি আমি লিখতে চাই 0.3 বারটাকে পি বাই কিউ আকারে, তো কত হবে? তো অ্যান্সার হচ্ছে, পয়েন্টটাকে তুলে দাও, 3টা লিখো, আর যে যতগুলোর উপরে আছে, বারটা আছে, অতটা 9 দিয়ে দাও। 3/9 অ্যান্সার হবে, মানে 1/3 হবে কাটাকাটি করলে। ঠিক আছে, তুমি দেখো না, 1/3 কে যদি তুমি ডিভাইড করো, তাহলে কি হয়? পয়েন্ট নাও, জিরো নাও, 3 3 যা 9, 1 আসলো, জিরো নাও, 3 3 যা 9, 1 আসলো, জিরো নাও, 3 3 যা 9, 1 আসলো আবার। তাহলে চলতে আছে না এইভাবে, বোঝা গেল? তো কি বোঝা গেল? বোঝা এটা গেল যে যদি এরকম রিপিটেটিভ হয়, রিপিটেটিং নাম্বারটা হয় ডেসিমালের পরে, তাহলে ওটাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারো, পি বাই কিউ আকারে লিখতে পারো। তাহলে ওটা কি হবে? রেশনাল না ইররেশনাল? রেশনাল নাম্বার হবে। বোঝা গেছে? ঠিক। হুম। আচ্ছা, তো এবার সাপোজ ধরো আমি এটা লিখছি 0.5 বার, বা এভাবে লিখি 0.555555, এভাবে করে ইনফাইনাইট অব্দি। তাহলে এটা রেশনাল হবে না ইররেশনাল হবে? ইরেশনাল। ইররেশনাল। এটা রিপিটেটিভ না? তো রিপিটেটিভ হলে রেশনাল হবে তো। দেখো, রিপিটেটিং হলে রেশনাল হয়। তাহলে এই 0.5 বারটাকে আমি যদি পয়েন্টটা তুলি, তাহলে কি হবে? পয়েন্টটা তুললে এখানে 9 আসে, বুঝতে পারলে? 9, পয়েন্টের পরে যটার উপরে বার আছে অতগুলো 9, নিচে আর উপরে 5। তাহলে এটা 5/9টাকে এইভাবে লিখতে পারবে, বুঝতে পেরেছো? হুম। মানে 5/9টা যদি ডিভাইড করো এইভাবে করে, তাহলে ইনফাইনাইট অবধি চলতে থাকবে, 9 5 45, 9 5 45 করে করে। বোঝা গেছে? তো 5/9টা কি তোমার একটা রেশনাল হলো না? রেশনাল হলো। তো লেট মি ক্ল্যারিফাই ওয়ান্স অ্যাগেন, মানে পুরো জিনিসটা আমি সামারাইজ করছি, তাহলে ক্লিয়ার হবে।
শুনো, মাইক অফ করে দাও, শুনো খালি। মানে আমি রেশনাল লিখছি একদিকে, আর একদিকে লিখছি ইররেশনাল। তো রেশনাল নাম্বার মানে কি, যে নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, কিউটা নন জিরো, পি অ্যান্ড কিউ এগুলো হচ্ছে ইন্টিজার, পি অ্যান্ড কিউ এগুলো হচ্ছে কোপ্রাইমস। কোপ্রাইমস মানে এদের কোনো কমন ফ্যাক্টর নেই, মানে নো কমন ফ্যাক্টর, মানে অনলি ওয়ান কমন ফ্যাক্টর এক্সেপ্ট ওয়ান, তো অনলি ওয়ান কমন ফ্যাক্টর। অনলি ওয়ান কমন ফ্যাক্টর, আর ওটা কি, দ্যাট ইজ ওয়ান। আর এখানে কি ইররেশনাল, তাহলে কাকে বলবো, যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, তাই না, লেখাই যাবে না, যেখানে পি অ্যান্ড কিউ দিজ আর ইন্টিজার্স। তাহলে তুমি আমাকে বলো যে ধরো √2 লিখলাম, তাহলে √2টাকে √2/1 তো লেখা যাচ্ছে না, তাহলে √2টাও কি তাহলে তোমার ই হবে, রেশনাল হবে কি? অ্যান্সার হচ্ছে নো, কারণ এটা রেশনাল হবে না। কেন? কারণ পি বাই পি আর কিউটাকে ইন্টিজার হতে হয়, কিন্তু এখানে পি যেটা √2 সেটা কি ইন্টিজার? সেটা তো ইন্টিজার নয়। ওয়ানটা ঠিক আছে, কিউটা ইন্টিজার হলো, কিন্তু দুটোকে ইন্টিজার হতে হবে, একটা হলে চলবে না। তাহলে √2টা তোমার ইন্টিজার। কেন হলো না? কেন? কি কেন হলো না? বলো কি কেন হলো না? কিছু না, কিছু না। না বুঝতে না পারলে বলো, আমি বুঝিয়ে দেবো তাহলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমি বলছি যে √2 বা √3 এগুলোকে তো √3/1, √2/1 লিখতে পারবে, বাট ওটা ইররেশনাল তাও, কারণ পি আর কিউটা ইন্টিজার হতে হয় না, তো √2টা নিজেই ইন্টিজার তো নয়, ওটা পয়েন্টে আসবে ইনফাই, মানে √2টা যদি তুমি পয়েন্টে নিয়ে আসো তাহলে ওটা ইনফাইনাইট অবধি চলতে থাকবে আর নন রিপিটেটিং হবে, তাহলে √2 ইটসেলফ অ্যান ইররেশনাল নাম্বার। এটা একটা পয়েন্ট হলো। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে, অন্য কালার দিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে যে যদি ডেসিমালে দেখতে হয়, ডেসিমালে পয়েন্টে, এখানেও যদি ডেসিমালে দেখতে হয়, তাহলে এখানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যদি টার্মিনেটিং হয়, টার্মিনেটিং ডেসিমালটা যদি হয় তাহলে রেশনাল হবে। এবার বলবে টার্মিনেটিংটা কি? টার্মিনেটিং মানে শেষ হয়ে যাচ্ছে কোথাও, মানে ইনফাইনাইট অবধি চলছে না, যেমন ধরো 1.5, 6, 7, 8, তাহলে এটা টার্মিনেট হয়ে গেছে পয়েন্টের পরে, তো এটা টার্মিনেটিং হলো, পয়েন্টের পরে টার্মিনেট হয়ে গেছে, মানে সে এন্ড হয়ে গেছে, এন্ড। তাহলে টার্মিনেটিং হলে পয়েন্টটা টার্মিনেটিং হলে ওটা রেশনাল হবেই হবে। আচ্ছা এর মানে, আচ্ছা যদি নন টার্মিনেটিং হয়, যদি নন টার্মিনেটিং হয়, যেমন ধরো 0.5 বার লিখলাম, তো ওটা নন টার্মিনেটিং। তো নন টার্মিনেটিং যদি হয় তাহলে নন টার্মিনেটিং এর সাথে সাথে রিপিটেটিং হতে হবে, কি? রিপিটেটিং হতে হবে, তাহলে রেশনাল হবে। যেমন এক্সাম্পল, যেমন আমি একটা দিলাম না 0.3 বার যেটা ছিল, তাহলে এটা তো নন টার্মিনেটিং, তাই না? দেখো টার্মিনেটিং হচ্ছেই না, চলতেই থাকবে।
আর কিন্তু রিপিটেটিং হচ্ছে না, তো নন টার্মিনেটিং হলে রিপিটেটিং হতে হবে, তাহলে ওটা রেশনাল হবে। বোঝা গেছে? আর এখানে তো এখানে হচ্ছে না না, হ্যাঁ মানে এখানে 0.3333 মানে ওটা তো শেষ হবে না না, তো কিভাবে হলো? হ্যাঁ, তো শেষ হবে না, কিন্তু আমার ডেফিনেশন তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে কি না ওটা না, কিন্তু 0.3 বার মানে তো এটা না, 0.3 বার মানে 0.3 বার মানে 0.3/9, মানে 0.3 বার মানে এখানে দেখালাম না, এই যে 0.3 বার মানে কি 3/9 মানে 1/3, পি বাই কিউ আকারে তো লিখতে পারছো তুমি। ডেফিনেশন এটাই, পি বাই কিউ আকারে লেখা যাবে কিনা। এখানে যে আপনি বললেন টার্মিনেটিং ডেসিমাল মানে ওখানে এন্ড হবে, তো এখানে তো এন্ড হচ্ছে না। হ্যাঁ, তো বলছি যদি এরকম নাম্বার হয় যেটা টার্মিনেট করছে, তো ওটা তো রেশনাল হবে, কারণ এটাকে তুমি পয়েন্টটা তুলে কি দাও। হলো আবার? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? স্ক্রিনটা একটু চলে গেছিল। দেখো আমি বলছি যে যদি টার্মিনেটিং হয় নাম্বারটা, তাহলে ও রেশনাল হবেই হবে। কেন? কারণ তুমি টার্মিনেটিং হলে পয়েন্টটা তুলে দাও, আর একটা পয়েন্টের পরিবর্তে একটা এক আর বাকি চারটা জিরো নিয়ে নাও, পি বাই কিউ আকারে তো হয়ে গেল। কিন্তু নন টার্মিনেটিং হলে তখন সমস্যাটা, টার্মিনেটিং হলে রেশনাল হবেই, কিন্তু নন টার্মিনেটিং হলে তখন সব সময় তুমি পয়েন্টটা তুলে দিয়ে পারবে না করতে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হয় রিপিটেটিং আছে কিনা। রিপিটেটিং হলে তখন তুমি এটাকে যেমন 0.3 বারটাকে 3/9 আকারে লিখতে পারছো, তাহলে এটা তখন রেশনাল হচ্ছে। বোঝা গেছে? কিন্তু এখানে ডেসিমালের ক্ষেত্রে ডেসিমালের ক্ষেত্রে যদি নন টার্মিনেটিং হয়, তো নন টার্মিনেটিং আর নন রিপিটেটিং হয়, নন রিপিটেটিং। নন টার্মিনেটিং নন রিপিটেটিং হয়, তো তখন তুমি ওটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবে না, পারবে না। বোঝা গেছে? তো পি বাই কিউ আকারে লিখতে না পারলে তখন ওটা কি হবে, ইররেশনাল হবে, ইররেশনাল। বোঝা গেছে কি ইররেশনাল নাম্বার কখন হবে? যেমন এক্সাম্পল হ্যাঁ। দিচ্ছি, এক্সাম্পল হচ্ছে যেমন √2। তো √2টা যদি দেখো পয়েন্টে, তাহলে এটা হয় এরকম যে 1 পয়েন্ট, না √2 মানে পয়েন্ট, √2 মানে 1 পয়েন্ট সামথিং হয়। আচ্ছা, এই যে √2 √3 এগুলো যে লেখেন মানে এগুলো মানে মানে কি মানে ওটার মানে কি 2 × 2? না, √2 মানে 2 টু দি পাওয়ার হাফ। যেমন 2 মানে কি 2 টু দি পাওয়ার 1 না, হ্যাঁ। 2 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2। তো 2 টু দি হ্যাঁ, পাওয়ার যদি হাফ হয় তো ওটাকে √2 আকারে লিখি। মানে 2 × ½ না, 2 ইন্টু হাফ নয়, পাওয়ারটা হাফ, পাওয়ারটা হাফ, মাথায় পাওয়ারটা হাফ আছে। এবার দেখো, মানে মানে এটা বলুন। দেখো, √2 মানে বলছি 2 টু দি পাওয়ার হাফ। তো এর মানে কি √2 আর √2 যদি গুণ করো দুটো, তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ হলো। আর বেসটা যদি সেম হয়, যেখানে সেম দুটোর দুই দুই, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে হাফ প্লাস হাফ মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1। এই জন্য আমরা √2 আর √2 যদি গুণ করি তাহলে 2 পাই, মানে দুটো রুট গুণ করলে উঠে যায় রুটটা একই বেস থাকলে। বুঝলামই না কিছু। তো বুঝতে হবে না এগুলো এখন, পরে বুঝে যাবে। ঠিক আছে, মানে তুমি খালি এটা বুঝে রাখো যে রুট মানে পাওয়ারটা হাফ, মানে মাথায় যেটা আছে ওটা হাফ। ঠিক আছে? মানে যদি এরকম যদি থাকে মানে 2 স্কোয়ার যদি থাকে তার মানে 2 × 2 মানে 2 বার গুণ করতে হয়। তো 2 এর পাওয়ারে যদি হাফ থাকে তাহলে ওটা কিভাবে করবো, ওটাই আমি ওটা বলছি। করতেই হবে না, ওটা ওইভাবে রেখে দাও, ওটা করতেই হবে না। যখন গুণ করবে দুটো √2 তখন এইভাবে করবে।
দুটো রুট টু যদি গুণ করতে হয় তো রুট টু গুণ করবে তো 2 হয়ে যাবে অ্যান্সার। ও ওখানেই যে করে ওটাও ওখানে করতেই হবে না তো, ওটা তুমি এটা বলছো, ঠিক আছে। হুম আচ্ছা কোথায় কোথায় ছিলাম যেন? ডেসিমাল। হ্যাঁ ডেসিমালে, মানে ভ্যালু অফ রুট টু আমি বলছিলাম। তো রুট টু এর ভ্যালুটা যদি দেখো তুমি তো 1.41, ঠিক আছে, 42, তারপরে 13, এভাবে করে চলতে থাকবে, 1.41, 42, 13, তারপরে 5, 6, এভাবে করে। তাহলে এই জিনিসটা এটা পয়েন্টের পরে ইনফাইনাইট অবধি চলতেছিল 0.3 বারটা, আর এখানেও রুট টুটা পয়েন্টের পরে ইনফাইনাইট অবধি চলতে আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে কি নেই? এখানে নন, দেখো এটা নন টার্মিনেটিং, এটাও মানে শেষ হয়নি, কিন্তু এইটা ছিল রিপিটেটিং এখানে, আর এইটা হয়ে গেছে নন রিপিটেটিং। নন রিপিটেটিং। তো এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে ওটা হবে ইররেশনাল। এই জন্য রুট টু রুট থ্রি এগুলোকে আমরা ইররেশনাল বলছি। কিন্তু রুট 4, রুট 4 মানে কি ইররেশনাল বলবো না? কেন? কারণ কিসের? 4, দেখো শুনো শুনো, মাইকটা অফ করে দাও তো। আচ্ছা রুট 4 মানে, রুট মানে পাওয়ারটা হাফ, তাই না, মানে 4 টু দি পাওয়ার হাফ। তাহলে 4 মানে আবার কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার আর পাওয়ারটা হাফ, আর এই টুটা আর এইটা গুণ হয়ে যায়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে 2 × হাফ হয়ে গেল। তাহলে এই টুটা আর নিচের টুটা কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 হলো। এই জন্য না আমরা রুট 4 কে ভেতরে একই রকম দুটো যদি নাম্বার থাকে, রুট 4 কে 2 × 2 লিখতে পারবো, তাহলে একই রকম থাকলে একটা বের করে দিই। তার কারণ হচ্ছে একই রকম আছে না, 2 টু দি পাওয়ার স্কোয়ার হয়ে গেল মানে 2 স্কোয়ার হয়ে যাবে, আর এটার হাফ হবে, তা হাফ আর স্কোয়ারে টুটা কেটে যাবে, তাহলে 2 একটা বের হয়। তো রুট 4 মানে তো 2 অ্যাকচুয়ালি, রুট 4 মানে 2, আর 2 একটা ইন্টিজার, আর ইন্টিজার মানে তো রেশনাল হবেও, বোঝা গেছে? তো সব রুট থাকলেই যে ইররেশনাল হবে ওরকম না, যেই রুটগুলোকে পয়েন্টে করলে নন টার্মিনেটিং হবে আর নন রিপিটেটিং হবে সেগুলোই তোমার কি হবে, ইররেশনাল হবে নাম্বার। এর মানে যদি আমি বলি যে রুট 9, তাহলে বুদ্ধি লাগায় বলো রুট 9টা ইররেশনাল হবে কি? না। না, রুট 9 মানে তো 3, 3টা একটা ইন্টিজার, আর ইন্টিজার হলে রেশনাল হবে, কারণ অল ইন্টিজার্স, অল হোল নাম্বারস, অল রিয়েল নাম্বারস আর রেশনাল, বোঝা গেছে? হুম তো এইগুলো ছিল রেশনাল আর ইররেশনাল নাম্বার, ঠিক আছে। এবার পয়েন্ট হচ্ছে যে আমি যে এখানে বললাম যে প্রথম স্লাইডটাতে all integers are rational, all natural are rational, all whole are rational, মানে রেশনালের মধ্যে সবগুলো পড়ছে, ঠিক কি না? কিগুলো? মানে রেশনাল নাম্বারের মধ্যে ন্যাচারাল, হোল, ইন্টিজার সবগুলো পড়ছে, হ্যাঁ আর ইন্টিজারের মধ্যে হোল, ন্যাচারাল সবগুলো পড়ছে, হ্যাঁ। আর হোলের মধ্যে ন্যাচারাল সবগুলো পড়ছে। হুম এর মানে সব থেকে ভেতরে ন্যাচারালটা থাকবে, তার বাইরে হোলটা থাকবে, মানে আমি এটা বলছি সব থেকে ভেতরে ন্যাচারাল থাকবে আর বাইরে হোল থাকবে, হোলের বাইরে আবার ইন্টিজার থাকবে, আর ইন্টিজারের বাইরে রেশনাল থাকবে, রেশনালের মধ্যে সব আছে, ইন্টিজার সব আছে, সব সার্কেলগুলো আছে। তাই এরকম সার্কেল ডায়াগ্রাম করলে আমরা করতে পারবো, বা এইভাবে করতে পারি। এখানে দেখো এটা বুঝতে পারছো কি না এখন? ন্যাচারাল নাম্বার যতগুলো আছে সেই সবগুলো হোল নাম্বারের মধ্যে আছে কিনা, হ্যাঁ। আর হোল যতগুলো আছে সেই সবগুলো ইন্টিজারের মধ্যে আছে কিনা।
আছে তা আর ইন্টিজার হোল ন্যাচারাল সবগুলোই কার মধ্যে আছে রেশনাল নাম্বারের মধ্যে আছে তাহলে এই জন্য এইরকম একটা ডায়াগ্রাম বানানো হয় তাহলে এটা এখন বোঝা যাচ্ছে কেন এটা বানানো হয়েছে এইভাবে ঠিক আছে তো এখান থেকে আমরা এটা বলতে পারছি যে all rational number are integer all integer are whole all whole are না উল্টা হয়ে যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে অল ন্যাচারাল ভেতরের গুলো যেগুলো সেগুলো না হবে মানে অল ন্যাচারাল আর হোল অল স্যার হ্যাঁ বলো স্যার আপনি না একটু রেকর্ডিং এ বসে দেন মোবাইলটা না কি টাওয়ারে পাচ্ছে না অনেক বৃষ্টি আসতেছে তার জন্য টাওয়ারে পাচ্ছে না মোবাইলটাতে হ্যাঁ ঠিক আছে রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এখানে দেখো দেখো শুনো অল ন্যাচারাল ন্যাচারাল যতগুলো আছে সেগুলো হোল আর অল হোল ইন্টিজার অল ইন্টিজার রেশনাল বোঝা গেছে এর মানে রেশনালের ছাতাটার মধ্যে সবগুলো আছে রেশনালের ঘর মধ্যে সবগুলো আছে তাহলে এটা একটু ভালো করো কিন্তু তুমি উল্টো যদি বলে যে অল হোল আর ন্যাচারাল তো ওটা হবে না অল ইন্টিজার আর হোল হবে না নেগেটিভগুলো হচ্ছে না অল রেশনাল নাম্বার আর ইন্টিজার হবে না উল্টোগুলো হবে ঠিক আছে মানে ভেতরে ছোটটা যেটা আছে ছোট ঘরটা যেটা আছে তো সেগুলো তো বড়টার মধ্যেই আছে না তো ছোটগুলোর সবগুলোই বড়টার মধ্যে আছে এই ছোটটার সবগুলো এই বড়টার মধ্যে আছে এই ছোটটার সবটাই বড়টার মধ্যে আছে তো ভেতরের সবগুলো বাইরেরটা হবে আর কি এই জিনিসটা একটু বুঝে করে পড়তে হবে তো আমাকে বলো রেশনাল নাম্বার ক্লিয়ার হয়েছে এখন হ্যাঁ ঠিক আছে এবার রেশনাল নাম্বার আর সাথে সাথে আমরা ইররেশনাল নাম্বারটাও বুঝে গেলাম ঠিক আছে ইররেশনাল নাম্বারটাও বুঝে গেছি তো এবার এই যে রেশনাল নাম্বার আছে তোর এই বাকিগুলো ইজি আছে বাকি কোশ্চেন অ্যান্সারগুলো তো ইজি মানে রেশনাল নাম্বার জিনিসটা বোঝাটা একটু টাফ তো রেশনাল নাম্বারকে পি বাই কিউ আকারে লিখি যেখানে কিউটা 0 হতে হয় নাকি না 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 নন জিরো হতে হয় ঠিক আর পি আর কিউ ইন্টিজার হবে তো এই পিটা যেটা উপরে থাকে ওটাকে আমরা বলি নিউমিরেটর আর নিচে যেটা থাকে ওটাকে বলি ডিনোমিনেটর ডিনোমিনেটর এটা তোমরা ফ্র্যাকশনেও পড়েছো নিউমিরেটর ডিনোমিনেটর ঠিক আছে ওকে তো তোমাকে যদি বলে একটা ফ্র্যাকশন দিয়ে দেয় যে সাপোজ ধরো -3 ফ্র্যাকশন বলছি একটা রেশনাল নাম্বার দিয়ে দিল -5 তাহলে নিউমিরেটরটা কত এখানে -3 আর ডিনোমিনেটর কত -5 -5 ঠিক আছে যেমন ধরো -10 ডিভাইড বাই 1 তাহলে এটা একটা রেশনাল নাম্বার কি হ্যাঁ ভালো ব্যাপার তো এইটাকে কি ইন্টিজার ফর্মে লিখতে পারবো না পারবো -10 হবে খালি ওয়ানটা নিচে লেখা না লেখা বরাবর ঠিক আছে কিন্তু সাপোজ ধরো এরকম আছে -22 এটা ইন্টিজার একটা এটাকে কি a বাই ফর্মে লিখতে পারবো না a বাই b ফর্মে পারবো তাহলে কি হবে -22 বাই 1 বোঝা গেছে ঠিক আছে আচ্ছা এবার পয়েন্ট হচ্ছে সাপোজ ধরো 5 ডিভাইড বাই -6 আছে তাহলে এটা একটা রেশনাল কি নয় হ্যাঁ রেশনাল এটা একটা রেশনাল এর ডিনোমিনেটরটা
পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, কিন্তু এটাকে আমি যদি ডিনোমিনেটরটা পজিটিভ করতে চাই তো করতে পারবো কি না? পারবেন। কিভাবে করব? তো তার উপরে জন্য মাইনাসটা। হ্যাঁ, উপর নিচে -1 দিয়ে গুণ করব। উপর নিচে -1 দিয়ে গুণ করব, তাহলে উপরে -5 1 যা 5, -5 উপরে হয়ে গেল, আর নিচে মাইনাস মাইনাসে +6 হয়ে গেল। বোঝা গেছে? এর মানে যদি সাইনটাকে চেঞ্জ করতে হয় তো মাইনাস দিয়ে গুণ করতে হয়, মাইনাস মানে -1 দিয়ে গুণ করতে হয়। ইজ ইট ক্লিয়ার? হুম। তো আমি যদি একটা নাম্বার এইভাবে লিখি যে -2/-3, এটার ডিনোমিনেটরটাকে পজিটিভ লিখতে চাই, তাহলে কত লিখবো? এটাকে কত আসবে? কি? -2/-3 এটা একটা রেশনাল নাম্বার তো। হুম। তো এর যে ডিনোমিনেটরটা আছে ওটাকে আমি পজিটিভ করে লিখতে চাই, পজিটিভ ডিনোমিনেটর আকারে লিখতে চাই। হুম। কিভাবে তো লিখবো? কত আসবে অ্যান্সার? ইন্টু -1 হ্যাঁ, তো কত অ্যান্সারটা বলো, কত হবে? 2/3। 2/3 না, উপর নিচে -1 দিয়ে করতে হবে, খালি নিচে না। তো -1 দিয়ে করো উপরেও -2 কে, আর নিচেও -1 কে 1 দিয়ে গুণ করো -3 কে, তাহলে নিচে হয়ে উপরে +2 হয়ে গেল, তাহলে 2/3 হলো। বোঝা গেছে? তোমাকে চেঞ্জ করতে বলেছে নিচেরটাই খালি, বাট নিচেরটা দেখে তুমি চেঞ্জ করবে, সেই হিসেবে উপরেরটা যা আসবে আসবে। বোঝা গেছে? যেমন ধরো 0/-150 আছে, নিচেরটা পজিটিভ করতে চাই, কত হবে অ্যান্সার? -0। -0 কিভাবে হবে? তো এটাই তো আমার ডাউট। -0 তো হবে না, তো ওটা জিরোয় বসায় দাও না, জিরো -1। 0/-150। তুমি জিরোকে, জিরোর সাথে যাই গুণ করো না কেন, -1 গুণ করো যাই করো, এটা জিরোই হবে। তাহলে এখানে -1 গুণ করতে হবে, এখানেও -1 গুণ করতে হবে, তার নিচে তো 150 হলো, তাহলে উপরে 0/150 হলো। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আমি এগুলো সব ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা রেশনাল নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লিখবো ওটা শিখতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি? মানে কাটাকাটি করে যেটা আসবে ওটা। না, বলছি, আমি বলতে দাও। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে যে দুটা ক্রাইটেরিয়া হতে হবে। একটা তো কাটাকাটি, তুমি এটা বলছিলে, মানে একটা একটা ক্রাইটেরিয়া হতে হবে লোয়েস্ট টার্ম, লোয়েস্ট টার্ম বলি না ওটাকে, লোয়েস্ট টার্ম হতে হবে, যেটা তুমি বলছিলে, ঠিক আছে, কাটাকাটি করে। আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে যে ডিনোমিনেটরটা পজিটিভ হতে হবে, মানে নিচেরটা পজিটিভ হতে হবে। এর মানে নিচেরটা যদি নেগেটিভ থাকে কোথাও, তাহলে ওটাকে কি করব? পজিটিভ। পজিটিভ করব। ঠিক আছে, ওকে। তো যেমন ধরো আমি বলছি যে একটা নাম্বার দিচ্ছি 4/16, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি? তাহলে এক নাম্বার দেখো যে লোয়েস্ট টার্মে আছে কি, তো লোয়েস্ট টার্মে তো নেই, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে আমি স্ট্যান্ডার্ড ফর্মে গেলে 1/4 হবে, তো লোয়েস্ট টার্ম হয়ে গেল। এবার পজিটিভ ডিনোমিনেটর আছে কি? ইয়েস আছে, তাহলে এটাই স্ট্যান্ডার্ড ফর্ম হলো। ঠিক আছে, এবার
আর একটা কোশ্চেন হচ্ছে, যেমন ধরো 63 বাই -105, তাহলে এটা লোয়েস্ট টার্মে আছে কি? নেই, লোয়েস্ট টার্মে নেই। 3 দিয়ে কাটবে, 3 দিন হচ্ছে 3 একে 3, আর এটাও 3 দিয়ে কাটো, 3 3 যা 9, 3 5 যা 7, টু বাই 7 দিয়ে ফাইভ 7 দিয়ে কাটবে, 3/5, 3/-5, তো এটা লোয়েস্ট টার্ম তো হলো, বাট ডিনোমিনেটর পজিটিভ আছে কি? না। না। তো আমি -1 দিয়ে গুণ করে দেবো, তাহলে -3 কি হবে? 5 হবে। তো -3/5টা হলো স্ট্যান্ডার্ড টার্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? হুম, তো দুটো ক্রাইটেরিয়া দেখতে হয়, একটা হচ্ছে লোয়েস্ট টার্মে করতে হয়, তারপরে ডিনোমিনেটর যদি পজিটিভ না থাকে তো পজিটিভ করতে হবে। কিভাবে করতে হবে আমরা জানি, তাই না? আচ্ছা, এর আগে যে আমরা করলাম যেগুলো, যেমন ধরো -2/-5, তাহলে এটা পজিটিভ করতে গেলে নিচেরটা তাহলে 2/5 হয়ে যাবে -1 দিয়ে গুণ করলে, তাই না? -1 দিয়ে গুণ করলে উপরেরটা চেঞ্জ এবং নিচেরটা চেঞ্জ। এর মানে যদি উপর নিচে সেম সাইন থাকে, মাইনাস মাইনাস থাকে বা প্লাস প্লাস থাকে, তো এটা সবসময় পজিটিভই আসবে। আর যদি মাইনাস দুটাকে কাটে দিই? হ্যাঁ, তো ওটাই বলছি, তুমি -1 দিয়ে যদি গুণ করছো তো এটা আসছে, তো তুমি এই জন্য এটা কেটে দাও, একই ব্যাপার। মানে উপর নিচে মাইনাস থাকলে কেটে দিতে পারো, এটা রেশনাল নাম্বারের, বোঝা গেছে? তো এবার দেখো, একটা রেশনাল নাম্বারের সাইনটা পজিটিভ না নেগেটিভ, ওটা কিভাবে বলবো? তো রেশনাল নাম্বারের সাইন, তাহলে দেখতে হবে যে ডিনোমিনেটর আর নিউমিনেটরের মধ্যে যদি দুটাই সেম সাইন হয়, মানে দুটাই পজিটিভ বা দুটাই নেগেটিভ হয়, তাহলে ওটা পজিটিভই আসবে, বোঝা গেছে? মানে দুটা ধরো -2 আর -5, দুটাই সেম নেগেটিভ নেগেটিভ, তাহলে এটা পজিটিভই আসবে না? হ্যাঁ। কিন্তু যদি 2 - 2/5, তাহলে এটা নেগেটিভ আসবে, হ্যাঁ। বা 2/-5 তাও নেগেটিভই আসবে। হ্যাঁ। আর দুটাই যদি প্লাস হয় তাহলে তো প্লাসই আসবে। পজিটিভ। তো আমি এটা বলছি যে নিউমিনেটর আর ডিনোমিনেটর যদি সেম সাইন হয় তাহলে অ্যান্সারটা পজিটিভ আসবে, রেজাল্টটা, হ্যাঁ। সাইনটা আর কি। যদি একটা আলাদা হয়, মানে ডিফারেন্ট সাইন হয়, তাহলে নেগেটিভ আসবে। তো এটা জানলেই হবে। তো আমি যদি একটা নাম্বার লিখি যে 3/-10, তো এই যে রেশনাল নাম্বারটা আছে, এর সাইনটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ হবে। -1/-9, এর সাইনটা কি হবে? পজিটিভ। পজিটিভ। এটার স্ট্যান্ডার্ড ফর্মটা কি হবে? তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম মানে লোয়েস্ট টার্মে থাকে, দেখতে হবে, তাহলে লোয়েস্ট টার্মে অলরেডি আছে, কিন্তু ডিনোমিনেটরটা পজিটিভ, তাহলে ডিনোমিনেটর পজিটিভ করতে গেলে উপরেরটা পজিটিভ হয়ে যাবে, মানে 1/9, বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি শিখলাম, যে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লিখব, ঠিক আছে, তারপরে সাইনটা কিভাবে বের করব, আর এগুলো। এবার একটা রেশনাল নাম্বারের ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার মানে কি, ওটা আমরা বুঝবো এখানে। ইকুইভ্যালেন্ট, আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলেছিলাম না? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়েছিলাম না, উপর নিচে সেম নাম্বার দিয়ে গুণ করে বা ভাগ করে। তো ফ্র্যাকশন এখানেও সেমই, এখানেও সেমই, তাই না? তো যেমন ধরো আমি যদি বলি একটা ইকুইভ্যালেন্সিটা চেক করছি, ইকুইভ্যালেন্সি, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার,
তো ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার মানে কি, যে নাম্বারগুলো, ধরো একটা নাম্বার আমি লিখছি -1/2, তাহলে আমি যদি এটাকে লিখি -2/4, -3/6, তাহলে তো হবে না, এগুলো ইকুইভ্যালেন্ট। উপর নিচে 2 দিয়ে গুণ করলাম এটা আসলো, উপর নিচে 3 দিয়ে গুণ করলাম এগুলো আসলো, রাইট? তো এর মানে যখন তুমি ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারগুলো দেখছো, তাহলে এটাকে সিম্পলেস্ট ফর্মটা যার সেম হচ্ছে, কাটাকাটি করলে তো -1/2 হবে না, তাই না? হ্যাঁ। তো এর মানে কি, এর মানে হচ্ছে যে আমাদের ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার যদি বের করতে হয় তাহলে উপর নিচে সেম নাম্বার দিয়ে গুণ করতে পারি, আর যদি ভাগ করা যায় তো ভাগও করতে পারি। যেমন এখানে -3/6 এর যদি ইকুইভ্যালেন্ট বের করতে হয় তাহলে উপর নিচে আমি 3 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে উপরে -1 হবে, নিচে 2 হবে, তাহলে -3/6 এর একটা রেশনাল নাম্বার -1/2 হবে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। এটাতে একটা পয়েন্ট হলো। এবার সাপোজ ধরো যে কোনো দুটো রেশনাল নাম্বার দেওয়া আছে, 6/-18 আর একটা দেওয়া আছে -5/18। বলছে এই দুটো তোমার ইকুইভ্যালেন্ট হবে কিনা চেক করব, কিভাবে চেক করবে? তো দুটো প্রসেস আছে। একটা তো তুমি করো যে সিম্পলেস্ট ফর্মে করো, স্ট্যান্ডার্ড ফর্মে করো। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে করলে 6 দিয়ে কাটো, 6 1 যা 6, 6 3 যা 18, কিন্তু এটা -3 হবে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে করলে -1/3 হলো হলো আর -5/18টাকেও কাটো, 5 1 যা 5, 5 3 যা, না কাটছে না, এটা তো কাটছেই না তো এটা। হুম। তো এটাই লোয়েস্ট ফর্ম, তাহলে এইটা লোয়েস্ট ফর্মটা বা স্ট্যান্ডার্ড ফর্মটা, আর এই স্ট্যান্ডার্ড ফর্মটা কি সেম? না। সেম নয়। তো সেম যদি না হয় তাহলে তাহলে কি হবে, এরা সেম না হলে এরা কি হবে, এরা ইকুইভ্যালেন্ট হবে না, ঠিক আছে? সো দে আর নট ইকুইভ্যালেন্ট। এটা একটা প্রসেস আছে চেক করার, ঠিক আছে? বা তুমি আরেকটা জিনিস করতে পারো, যে কোনাকুনি গুণ করে দেখতে পারো। মানে ধরো যদি এরকম আছে যে ধরো 2/3 আছে, আর একটা -2/-3 আছে, তো এই দুটো কি ইকুইভ্যালেন্ট হবে কি না? তো তার জন্য তুমি কোনাকুনি গুণ করতে পারো, যে এইটার নিউমিনেটরটা এটার ডিনোমিনেটরটা গুণ করো, তাহলে 2 × -3 মানে কত হলো? -6। -6। আর এটার নিউমিনেটর এটা ডিনোমিনেটর গুণ করো, তাহলে -2 × 3 কত হলো? -6। তো কোনাকুনি গুণ করে যদি সেমই আসে তাহলে বলবো যে এটা ইকুইভ্যালেন্ট হবে। আর এটা সেমই না, ইকুয়ালি তো, ইকুইভ্যালেন্টই, কারণ মাইনাস মাইনাস কেটে দাও না, আগেরটাই আসবে। তো তুমি ইকুইভ্যালেন্ট চেক করার জন্য তুমি আইদার স্ট্যান্ডার্ড ফর্মে লিখো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মে লেখার পরে দেখো যে সেম আসছে কিনা স্ট্যান্ডার্ড ফর্মটা, বা সেকেন্ড অপশন হচ্ছে তুমি কোনাকুনি গুণ করে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো যে প্রোডাক্টটা সেম আসছে কিনা। আর একটা অপশান আছে, কি, যে তুমি ডিনোমিনেটরটাকে সেম করো, ঠিক আছে? তাহলে দেখো যে নিউমিনেটরটাও সেম আসছে কিনা। যদি সেম আসে তাহলে বুঝবে যে ওটা সেমই, ইকুইভ্যালেন্টই ছিল, তাই না? যেমন আমি এটাই যদি নিই এক্সাম্পল, আমি ডিনোমিনেটরটাকে সেম করতে যাচ্ছি, তাহলে এটা 2/3 আছে, আর এটা -2/-3, তো আমি এটা +3 এটা -3, আমি এটাকে নিচেরটাকে সেম করতে চাচ্ছি, তো আমাকে কি করতে হবে? এটাও +3 করতে হবে। কিভাবে করব? -1 দিয়ে গুণ করে দিলাম উপর নিচে,
এখানেও -1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি, নিচে 3 তো হয়ে গেল, সেম হয়ে গেল, তাহলে উপরেও কি সেম হচ্ছে দেখি, -1 আর -2 মানে +2, তাহলে উপরেও সেম হয়ে গেল না? তো ডিনোমিনেটরটা সেম করতে গিয়ে দেখলে কি যে উপরেরটা নিউমিনেটরটাও সেম হয়ে যাচ্ছে, তো যদি হয় তাহলে মানে তাহলে বলবো যে ওটা ইকুইভ্যালেন্ট। তাহলে 3টা প্রসেস আমরা শিখলাম, কি কি? 1 নাম্বার স্ট্যান্ডার্ড ফর্মে বের করো 3টা প্রসেস কি কি, যদি স্ট্যান্ডার্ড ফর্মটা সেম হয়। তাহলে ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে। 2 নাম্বার প্রসেস কি, ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রস প্রোডাক্ট নাও, ক্রস প্রোডাক্ট যদি সেম হয় তাও ইকুইভ্যালেন্ট হবে কি হবে না? হবে। ইকুইভ্যালেন্ট হবে। 3 নাম্বার হচ্ছে তুমি ডিনোমিনেটরটাকে, যেটা তোমার ইজি লাগবে ওটাই করবে, ডিনোমিনেটরটাকে সেম করো, সেম করার ফলে যদি নিউমিনেটরটাও সেম হয়ে যায় তাহলে তো হয়ে গেল না। আর এটা করলে তারপরে দেখো যে নিউমিনেটরটা সেম হচ্ছে কিনা, সেম হচ্ছে কিনা, সেম যদি হয়ে যায়, ইয়েস যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট হবে, আর ইয়েস যদি না হয় মানে নো যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট হবে না, এটা হবে। বোঝা গেছে? তাহলে এই 3টা মেথড আছে ইকুইভ্যালেন্সি চেক করার, দুটো নাম্বার দেওয়া থাকলে, দুটো রেশনাল নাম্বার দেওয়া থাকলে, ঠিক আছে। হুম। ঠিক আছে, যেমন ধরো আমি একটা দিচ্ছি কোশ্চেন, স্ট্যান্ডার্ড ফর্ম তো হলো এটা, যেমন ধরো -3/7 আছে, ইজ ইকুয়াল টু ড্যাশ আছে, আর ইজ ইকুয়াল টু ড্যাশ আছে, এই ড্যাশটার নিচে 84 আছে, এখানে না দাঁড়াও, এটা 49 আছে, আর এটা 84 আছে, তাহলে এখানে আর এখানে কি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছি। তাহলে দেখো এখানে -21। এটা শোনো আমি বলতে দাও, এটা ইকুয়াল টু আছে না, এর মানে এগুলো ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, ইকুয়াল টু আছে মানে, হ্যাঁ। তো এবার ইকুইভ্যালেন্ট হতে গেলে তাহলে কিভাবে করবে বলো? তো তোমাকে ডিনোমিনেটরটা চেঞ্জ করতে হচ্ছে আসলে, তাহলে 7 থেকে 49 কিভাবে আসলো? 7 দিয়ে মাল্টিপ্লাই করে 7 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে উপরে 7 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে? -21। -21। আর এখানে এটা 7 থেকে এটা কিভাবে আসলো? 12 দিয়ে 21। ও মানে হ্যাঁ হ্যাঁ 12 দিয়ে গুণ করে না, হ্যাঁ। 12 7 যা 84, তাহলে এখানে 12 দিয়ে গুণ করলে কত হবে? -36 হবে, ঠিক কি না? হুম। আচ্ছা, বলছে যে তারপরে কোশ্চেন হচ্ছে এরকম যে ধরো 6/7 আছে আর 54/63 আছে, তো এই দুটো রেশনাল নাম্বার ইকুইভ্যালেন্ট হবে কিনা চেক করতে বলেছে। তো আগে চেক করে নাও, তারপরে সেকেন্ড কোশ্চেন আরো বলেছে যদি না হয় তো কি করতে হবে। চেক করে নাও তো হচ্ছে কিনা, হ্যাঁ হবে। কিভাবে করলে? কোনাকুনি গুণ? না মানে ইনটু
মানে আচ্ছা 7 9 যা 63 আর 6 9 যা 54 এভাবে। আচ্ছা 7 9 63 6 9 যা 54 তাহলে হচ্ছে এটা হুম, হচ্ছে মানে তুমি ডিনোমিনেটরটাকে সমান করেছো মনে হয়, তাহলে এটা করলেও তোমার 54/63 ডিনোমিনেটরটাকে সমান করো তাহলে উপরেরটা সমান হয়ে গেছে, তাহলে এটা হবে। ওকে, তো এটা তো হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার নেই, খালি চেক করতে বলছে। যদি না বলছে যদি না হয় তাহলে কিছু চেঞ্জ করো যাতে হয়, তাহলে না হলে চেঞ্জ করতে হবে। তারপরে বলছে যে -3/7 আছে, তো এটা একটা রেশনাল নাম্বার। তো বলছে তুমি এমন একটা রেশনাল নাম্বার লিখো যার ডিনোমিনেটরে -35 থাকবে, -35। এটা -3টা উপরে আছে নিউমিনেটরের সাথে। এমন একটা রেশনাল নাম্বার লিখো যার ডিনোমিনেটরে -35 হবে, তাহলে রেশনাল নাম্বারটা কি হবে? -3/7 ওটাই তো হবে। না না, ডিনোমিনেটরটা -35 করতে হবে, তো কোশ্চেনটা শোনো, ডিনোমিনেটরটা -35 করতে হবে। হ্যাঁ, তো -35 তো আছে। আরে -35 করতে হবে, তো ওটা আমি লিখে দিয়েছি, তাহলে উপরে কত গ্যাপ আছে না উপরে, মানে সেভেনটাকে মাইনাস সেভেনটাকে -35 করলে তাহলে উপরে এখানে কি হবে তোমাকে, 15 কত প্লাস না মাইনাস? প্লাস। +15 হবে। দেখো কিভাবে হলো, দেখো সেভেনটাকে আমি -35 কিভাবে করেছি, -5 দিয়ে গুণ করে, তাই না? 7 5 35, তা মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে এর মানে -3 যে উপরে আছে এটাকেও -5 দিয়ে গুণ করব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, +15 হলো, আর নিচে 35 হলো মাইনাস, তাহলে এইটা হবে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বোঝা গেছে? তো ডিনোমিনেটরটা যদি সেম করতে বলে তাহলে এটা, সিমিলারলি যদি আমাকে বলে যে অন্য ধরনের কোশ্চেন, যেমন ধরো রাইট 5 রেশনাল নাম্বার ইকুইভ্যালেন্ট টু ইচ অফ দ্য ফলোইং, মানে -3/9 আছে ধরো, তাহলে এর ইকুইভ্যালেন্ট 5টা আরও লিখতে বলেছে, তো করা যাবে না? উপর নিচে গুণ করে করে দেবো, বা ভাগ করে, 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে, 4 দিয়ে, যা ইচ্ছা, অনেকগুলো পাওয়া যাবে, আমাদের 5টা বলতে বলেছে। ঠিক আছে, ওকে। কিন্তু এখন একটা কোশ্চেন আছে, এটা একটু ডিফিকাল্ট হবে। যেমন ধরো কোশ্চেনটা হচ্ছে যে -2/5 আছে, তাহলে এটা একটা রেশনাল নাম্বার, বলে তুমি এমন একটা এর ইকুইভ্যালেন্ট রেশনাল, ইকুইভ্যালেন্ট না, এই রেশনাল নাম্বারটাকে তুমি একটা নাম্বারে লিখো যার নিচে 6 আসবে, ডিনোমিনেটরে 6 আসবে, ডিনোমিনেটর না, যার হচ্ছে তোমার নিউমিনেটরে 6 আসবে, নিউমিনেটরে 6, তাহলে নিচে কত হবে? মানে এক্সপ্রেস করতে বলেছে -2/5টাকে যাতে নিউমিনেটরে 6 আসে, তাহলে নিচে কত আসবে?
-2/5 কে এক্সপ্রেস করতে হবে যাতে নিউমারেটরে 6 আসে, তো ডিনোমিনেটরে কত আসবে? 15 15 না -15? দেখো নিউমারেটরে -2 ছিল, ওটাকে 6 করতে হবে, এর মানে -3 দিয়ে গুণ করেছো না, মাইনাস মাইনাসে প্লাস হ্যাঁ হয়েছে, তাহলে নিচেও -3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 6 হলো আর নিচে -15 হবে, -15 তাহলে নিউমারেটরে -15 হবে, তাহলে 6/-15 হবে অ্যান্সার। বোঝা গেছে? যেমন আরো আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আরো, যে -2/-7 এটা একটা রেশনাল নাম্বার, বলছে এটাকে তুমি এক্সপ্রেস করো হুজ ডিনোমিনেটর ইজ মাইনাস, মানে -42 ধরো, তাহলে কত হবে? নিউমারেটর হবে -12 7 থেকে -7 থেকে 42 মানে 6 দিয়ে প্লাস 6 দিয়ে, তাহলে উপরে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 ইন্টু -2 মানে -12 হবে। এটা ইজি আছে, তো এইভাবে করে করতে হবে। আচ্ছা আর একটা এরকম দিয়েছে, যে ধরো -11/7, 33/-21, বলছে এই দুটো রেশনাল নাম্বার কি ইকুইভ্যালেন্ট না নয়? হ্যাঁ ইকুইভ্যালেন্ট, কিভাবে চেক করতে হবে? ইনটু করে কোনাকুনি ক্রস প্রোডাক্ট করছো? না তো এরকম করে 3 মানে -11 ইনটু -3 ইকুয়াল টু 33 আর 7 ইনটু -3 ইকুয়াল টু -21। মানে তুমি ডিনোমিনেটরটাকে সমান করছো, তাই তো? তিনটা মেথড বলেছিলাম না সেম করার, তো যে কোনো একটা করলেই হবে। এই যে তিনটা, ডিনোমিনেটরকে সমান করো, নাহলে ক্রস প্রোডাক্ট করো, আর না হলে স্ট্যান্ডার্ড ফর্মে লিখো, যেটা করবে। তাহলে এখানে তুমি ডিনোমিনেটরটা সমান করেছো, তো দেখলে যে নিউমিনেটরটাও সমান হয়ে গেছে, তাহলে স্ট্যান্ডার্ড হবে। তো এইভাবে করে চেক করতে হবে। বোঝা গেছে? ওকে, এবার আরো তিন ধরনের কোশ্চেন আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। এবার আমার মনে হয় যে এখন বইটা খুললো তো, কারণ এগুলোই আগে করো, তারপরে ওটা একটু মানে লেভেলের আছে, একটু বুঝতে হবে বেশি, তো ওটা আমি অন্য আধা ঘন্টায় করিয়ে দেবো। ওটা বইটা খুলো, পেজ নাম্বার 130-তে যাও। গেলাম। 130-তে গিয়ে এক্সারসাইজ 9.1 আছে, ওখানে 1 থেকে 6 অবধি সব করতে পারবে, এগুলো করে নিবে, মার্ক করো। তারপরে যাও 134-এ। গেলাম। 134-এ তুমি 1 থেকে 8 অবধি সব করতে পারবে, 1 থেকে 8 অবধি সব করে নেবে। বোঝা গেছে? আর এখানে 7 নাম্বারটা দেখো তো কি আছে 9.1-এ, নাম্বার লাইনে এক্সপ্রেস করতে হবে, তাই তো? নাম্বার লাইনে লিখতে হবে, তো এটা আমি শিখাবো, এটা শিখবো আমরা। আর এদিকে 134-এর 9 আর 10 নাম্বারটা, এখানে বলছে দুটো, যেমন ধরো আমরা কি ইন্টিজারের ক্ষেত্রে আমরা জানি 5 আর 7-এর মধ্যে কতগুলো আছে, একটাই আছে 5, 6, 7। তো এখানে এরকম দুটো রেশনাল নাম্বারের মধ্যে আমাদের কয়েকটা অন্য রেশনাল নাম্বার লিখতে হবে, তো ওটা কিভাবে করতে হয় এগুলো আমরা একটা ক্লাসে করব। এগুলো একটু বোঝার আছে, দুটোই তিনটাই। বোঝা গেছে? তো আমরা দুটো এক্সারসাইজ করে নিলাম, খালি এই দুটো বাদ দিয়ে, এই কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে। তো 9.1, 1 থেকে 6, 9.2-এর
1 থেকে 8 এগুলো সব হোমওয়ার্ক, বোঝা গেছে? আচ্ছা, এরপরের দিন মানে সায়েন্স পড়বো। আর সায়েন্সে কি বাকি আছে বলো তো? বাকি মানে